সহ এরকম অনেকেই আছেন। আজকের যে আয়নাগরটি আপনারা পরিদর্শন করেছেন সেখানে ভিকটিমদের মধ্যে অন্যতম আমাদের ব্যারিস্টার আরমান, তাকে ওখানে রাখা হয়েছিল বলে তার বর্ণনা থেকে আমরা যে রুমটি আমরা অনুমান করেছি সেই রুমটাও আমরা দেখেছি, সেই রুমটার সন্ধানও আমরা পেয়েছি, এর আগেও পেয়েছি। আমরা এইটাও আমাদের বিভিন্ন বর্ণনা থেকে, আমাদের বিভিন্ন সাক্ষী থেকে বা তদন্ত থেকে এইটুকুনও আমরা পেয়েছি। আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে এই র্যাব 1-এর আজকের যে আয়নাগর সেখানে কোনো একটি কামরায় তাকেও রাখা হয়েছে এবং পরবর্তীতে ভারতে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সেটাও আমরা প্রাথমিক ইনভেস্টিগেশনে আমরা ইতিমধ্যে পেয়েছি। আরও অনেক বিষয় আমরা পর্যায়ক্রমে পাচ্ছি এবং এরকমই আরেকটি জেআইসি আছে আমাদের সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে, ডিজিএফআই এর যে অফিসের একটি জায়গায় আছে। আমাদের মাননীয় বিচারপতি মহোদয়গণ সেখানেও আদেশ করেছেন আমাদের আবেদনের প্রেক্ষিতে আগামী শনিবার একইভাবে সেই জেআইসিটি পরিদর্শন করবেন। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে টিএফআই বা টাস্ক ফোর্সেস যে ইন্টারোগেশন সেল যেটা আজকে আপনারা দেখলেন, যেটাকে আমরা ওইটা আয়নাগর নামে পরিচিত, সেখানে আমি একটা আইনগত অবস্থান আপনাদের কাছে তুলে ধরতে চাই। আমাদের বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 33 সেখানে বলেছে যে কাউকে যদি গ্রেফতার করা হয়, কাউকে যদি আটক করা হয়, তাকে 24 আওয়ার্সের মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের কাছে তাকে প্রডিউস করতে হবে। শুধু তাই নয়, আর্টিকেল 33-তে সেটাও বলেছে যে কাউকে গ্রেফতার করা হলে সেই কেন তাকে গ্রেফতার করা হলো সেই বিষয়টি তার পরিবারকে অবহিত করতে হয়। কিন্তু এই ক্ষেত্রে যাদেরকে আটক করা হতো, যাদেরকে দিনের পর দিন বন্দী করা হতো, তাদেরকে কিন্তু এরকম কোনো এই আর্টিকেল 33 তারা কমপ্লাই করতেন না। শুধু তাই নয়, আমাদের প্রচলিত যে আইন ফৌজদারি কার্যবিধির 161 এবং 167 এখানেও কিন্তু পরিষ্কার বিধান আছে যে কাউকে যদি আপনি গ্রেফতার করেন তাহলে 24 আওয়ার্সের মধ্যে নিকটতম পুলিশ অথবা ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে। এই ক্ষেত্রেও এই আয়নাগর নামীয় জায়গায় যাদেরকে দিনের পর দিন, বছরের পর বছর যাদেরকে বেআইনিভাবে আটক করে বন্দী করে রাখা হয়েছে, তাদের বেলায় যেমন আমাদের সংবিধানের আর্টিকেল 33 লঙ্ঘন হয়েছে, তেমনিভাবে সেকশন 61 এবং 167 এর সিআরপিসির একটা গুরুতর ভায়োলেশন কিন্তু তাদের হয়েছে। এইটি যেমন এক ধরনের অপরাধ হয়েছে, অন্যদিকে তারা এই যে দিনের পর দিন বন্দী করেছে, গ্রেফতার তাদেরকে আটক রেখেছে, খুন করেছে এবং ডিসঅ্যাপিয়ার করার মতো যে ঘটনাটা ঘটেছে, এইগুলি সবগুলো হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। এই মানবতা বিরোধী অপরাধের বিচার ইতিমধ্যে চলছে, অনেকগুলো ঘটনার ইনভেস্টিগেশন চলছে। আজকে আপনারা এসছেন, আপনারা সরজমিনে দেখেছেন, আমরা আন্তর্জাতিক মান বজায় রেখে এই বিচার কার্য আমরা পরিচালনা করছি এবং আন্তর্জাতিক মান বজায় রেখে বাংলাদেশে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে যে বিচার কার্য চলছে সেটি আরো স্বচ্ছ এবং নিরপেক্ষ করবার প্রয়াস হিসাবে আজকে আমরা মাননীয় বিচারপতি মহোদয়গণকে আইনের আওতায় আমরা আবেদন করেছিলাম যে তারা ঘটনাস্থলটি সরজমিনে পরিদর্শন করার জন্য। অনেকে হয়তো এই আয়নাগরের বিষয়টি রূপকথার গল্প হিসেবে মনে করতে পারেন, কিন্তু এইটি যে কোনো রূপকথার গল্প নয়, এইটি যে চরম বাস্তবতা ছিল, এইটি যে তৎকালীন সরকার এবং তৎকালীন রাষ্ট্র যে একটি ফ্যাসিবাদী রাষ্ট্র ছিল এবং যারা এই রাষ্ট্রটিকে পরিচালনা করেছিলেন তারা যে কতটা ফ্যাসিস্ট ছিলেন, এই আয়নাগরের মধ্যে দিয়ে তাদের চরিত্র আজকে উন্মোচিত হয়েছে। আমরা এই ক্ষেত্রে রাষ্ট্র যেমন তারা এইরকম একটি সেল বা এরকম একটি আয়নাগরের মধ্য দিয়ে যেমন একটি রাষ্ট্র ফ্যাসিবাদী রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছিল, যে সরকার এই রাষ্ট্রটাকে পরিচালনা করেছিলেন, যে রাজনৈতিক সরকার সেই রাষ্ট্রটিকে পরিচালনা করেছিলেন, সেই সরকার এবং ওই রাজনৈতিক দলের দায় কোনো অংশেই কম নয়। সেই কারণে আমরা বিশ্বাস করি যারা সেই দিন সুপিরিয়র রেসপন্সিবিলিটি যাদের ছিল
যারা মাঠ পর্যায়ে ওই সুপিরিয়রের কমান্ড যারা কমপ্লাই করেছে মাঠ পর্যায়ে, এবং যে রাজনৈতিক সংগঠন যারা এই সরকারে ছিলেন, যারা এই ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করেছিলেন, যারা এরকম অমানবিক ঘটনার জন্ম দিয়েছিলেন, মানবতা বিরোধী অপরাধ সংগঠনে সহায়তা করেছিলেন, প্রত্যেককেই আইনের আওতায় আনা উচিত বলে আমরা মনে করি। এবং তার লক্ষ্য নিয়েই আমাদের প্রসিকিউশন টিম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম এবং তদন্ত টিম তারা একযোগে সেইভাবে কাজ করে যাচ্ছে। আমরা আপনাদের কাছে এই ওয়াদা করতে চাই, প্রতিশ্রুতি দিতে চাই, আমরা অত্যন্ত স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক মান বজায় রেখে আমাদের এই ট্রাইব্যুনালের কার্যক্রম ভবিষ্যতেও পরিচালিত হবে। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনি যারা এরকম স্ক্রিনিং করেছে, আপনি সঠিক বলেছেন যে আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি যখন ইনভেস্টিগেশন শুরু করলো তখন কিন্তু তারা একটা ক্যামোফ্লেক্সের মধ্যে পড়ে গেল, যে তারা এসে কিছুই পাচ্ছিল না। কিন্তু আমাদের ভিকটিমদের বর্ণনা অনুযায়ী যখন তারা যে বর্ণনাগুলো দিচ্ছিল তার বর্ণনার সাথে যখন এই ডিএফআই সেলের বর্ণনার সাথে যখন মিলতে ছিল না, তখন আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির একটা সন্দেহ কাজ করলো। তখন তারা আবিষ্কার করলেন যে কিছু কিছু জায়গায় দেখা গেল পরবর্তীতে দেয়াল দিয়ে এই জায়গাগুলো ঢেকে দেওয়া হয়েছে। সেইগুলি ওই পরবর্তীতে যে স্ট্রাকচারগুলো, সেই স্ট্রাকচারগুলো যখন রিমুভ করা হলো তখন এক ভয়াবহ চিত্র বেরিয়ে আসলো। তখন দেখা গেল যে এই ওয়ালগুলো সরানোর পরে দেখা গেল যে অনেকগুলো সেই রুম, যেখানে আমাদের এই অমানবিকভাবে আমাদের সেই হতভাগা মানুষগুলোকে দিনের পর দিন রাখা হয়েছে। আপনারা ওখানে দেখেছেন যে নিচে এবং উপরে সব মিলিয়ে 22টি রুম। নিচে একটাকে বলা হয় কথিত ডেথ সেল, যেটা যে কত ভয়াবহ। এবং এইটাও আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, আপনারা নিজেরা সরজমিনে দেখেছেন যে রুমগুলো তারা কনস্ট্রাকশন করেছে, এইটাই কিন্তু রাষ্ট্রীয় কোনো অফিসিয়াল কোনো কাজে লাগবার ব্যাপার নাই। তাহলে টোটাল 29টা রুম কি কারণে বানানো হয়েছিল, এইটা অবশ্যই সংশ্লিষ্ট আসামিদেরকে ব্যাখ্যা দিতে হবে। আপনি যে কথা বলেছেন যে তৎকালীন র্যাবের যারা এই এভিডেন্স গোপন করার জন্য যারা এই পরবর্তীতে ওয়াল আপ করেছে, কনস্ট্রাকশন করেছে, তারাও কিন্তু বিচার থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সেইগুলো আমরা ইনভেস্টিগেশন করে দেখছি। আর কিছু? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।